বিজেপি এখন জানে যে আওয়ামী লীগ আর তো আসবে না, কিন্তু বিএনপি যেন না আসে ক্ষমতা, এটাই হইতেছে বিজেপির পলিসি। ও যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে আওয়ামী লীগ খারাপ, অবশ্যই ঠিক আছে, বিএনপি একই রকম খারাপ, বিএনপি একই রকম খারাপ একটা দল, এই বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না। বিএনপির মূলনীতি ভণ্ডামি আর দুর্নীতি, আর খালেদা জিয়ার দুই গুণ মিথ্যাচার আর মানুষ খুন। আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা বিশ্বাস করে, তারা ধার্মিক, নামাজ রোজা করে, তাদেরকে মুরতাদ বলে আপনারা আখ্যায়িত করতে ভুল করেননি। মাননীয় স্পিকার, বিএনপির মূলনীতি ভণ্ডামি আর দুর্নীতি। মাননীয় স্পিকার, সম্মানিত দর্শক মণ্ডলী, একটি প্রবাদ বাক্য আমরা প্রায় শুনে থাকি, আর সেটা হলো নৌকা আর ধানের শীষ, দুই সাপেরই একই বিষ। এখন এক সাপের তো 20 দাঁত ভেঙে গিয়েছে, সে তো পালিয়ে গিয়েছে, বাকি রয়েছে আরেকটা বিষধর সাপ, যে নাকি ক্ষমতায় আসার জন্য উঠে পড়ে লেগেছে। তাকে ক্ষমতায় আনলে দেশের মানুষের কল্যাণ হবে নাকি অকল্যাণ, সেটাই আজ আমরা নেটিজেনদের মুখ থেকে শুনবো। তাই আর কথা বলবো না, চলুন সরাসরি আমরা রাষ্ট্রবিজ্ঞানীদের মুখ থেকেই বিএনপি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে আসি। তার আগে একটা অনুরোধ, যদি আপনি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তার কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। গত 5ই অগস্ট শেখ হাসিনা পালায় যাওয়ার পর, অর্থাৎ আওয়ামী লীগের পতন ঘটার পর সবচেয়ে বড় যে রাজনৈতিক প্রশ্নটা সবার সামনে আসে, এখন কি তাহলে বিএনপি ক্ষমতায় আসতে যাইতেছে? 5ই অগস্ট বিকাল থেকে বিএনপির বিভিন্ন লেভেল থেকে এই দাবি আসতে থাকে যে আগামী 3 মাসের মধ্যে আপনাকে নির্বাচন দিতে হবে। এইটা অনুমান করা একদমই কঠিন না যে বিপ্লব নামে এই সুস্বাদু তরকারিটা একদম গরম গরম থাকতেই খেয়ে ফেলার ইচ্ছা থেকেই দেশের অন্যতম বড় এই রাজনৈতিক দল দ্রুত নির্বাচন চায়। তবে গত 12ই অগস্ট প্রধান উপদেষ্টার সাথে বিএনপি আলোচনায় বসে, এন্ড এইটা জানা যায় বিএনপি এই অন্তর্বর্তীকালীন সরকারকে 1 বছর সময় দিতেও প্রস্তুত আছে। তবে সবকিছুর উপরে এইটা প্রশ্ন চলে আসে, বিএনপি যদি নির্বাচনে জিতে ক্ষমতায় চলে আসে, তাইলে কি এটা দেশের জন্য ভালো হবে? তাদের আগের শাসনামলগুলার দুর্নীতি এবং খারাপ কাজগুলার ইতিহাসটা কি? এই 15 বছরের অত্যাচারের প্রতিশোধ নিতে তারা কি আবার পুরাতন প্রতিহিংসার রাজনীতি চালু করবে কিনা? আদৌ দেশ পরিচালনার জন্য তারা আওয়ামী লীগের একটা বিকল্প হইতে পারে কিনা? এই পুরো ব্যাপারটাই আমি আজকের ভিডিওতে এক্সপ্লেইন করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। 2001 থেকে 6 সালে বিএনপি জামায়াত জোট সরকার দেশের ভিতরে একটা ডিপ স্টেট তৈরি করছিল। ডিপ স্টেট মানে হইতেছে সরকারের ভিতরে আরেকটা সরকার। এই ডিপ স্টেটের হেড ছিলেন তারেক রহমান। খালেদা জিয়া কিন্তু তার ক্যাবিনেটের যত মন্ত্রীরা আছেন তাদেরকে নিজে নিয়োগ দিতেন, কিন্তু বলা হয় যে প্রতিমন্ত্রীদের সবাইকে তারেক নিয়োগ দিয়েছিলেন। এই লুৎফুজ্জামান বাবরও কিন্তু মন্ত্রী না, উনি কিন্তু একজন প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। এন্ড বাবরও এই ডিপ স্টেটের একজন অনুগত লোক ছিলেন, তার কথা একটু পরে। 2006 সালে মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তার কাছে উনি বলছিলেন, বিএনপি জামায়াত জোট সরকারটা যেটা ছিল, ওইখানে সরকারের মন্ত্রিসভাতে মাত্র 29 জন সদস্য থাকার কথা ছিল, কিন্তু তারেক রহমানের ইনফ্লুয়েন্সে অবশেষে ক্যাবিনেটে মোট 60 জন মন্ত্রী প্রতিমন্ত্রী রাখা হয়। এই যে এক্সট্রা মন্ত্রী প্রতিমন্ত্রী নিয়োগ দিল, এইটার মাধ্যমে তারেক রহমান এবং তার সহযোগীরা বিপুল পরিমাণ অর্থ হাতায় নেয়। সেকেন্ড এক্সাম্পল, মার্কিন দূতাবাসেরই আরেকটা সূত্র বলতেছে তারেক রহমান কোটি কোটি ডলারের অবৈধ সম্পদ সংগ্রহ করছেন। ঢাকায় আগে একজন মার্কিন রাষ্ট্রদূত ছিলেন যার নাম জেমস এফ মরিয়ার্টি। উনি বলতেছেন তারেক রহমান শুধুমাত্র যে মোনেম কনস্ট্রাকশনের মতন একটা লোকাল কোম্পানির কাছ থেকে ঘুষ খাইছেন এমন না, বলে রাখি মোনেম কনস্ট্রাকশন তারেক রহমানকে 4.5 লক্ষ মার্কিন ডলার ঘুষ দিছিল। 2008 সালের 3 নভেম্বর ঢাকার মার্কিন দূতাবাসের আরেকটা তার বার্তা থেকে এইটা জানা যায়, এই তারেক রহমান আল আমিন কনস্ট্রাকশনের মালিক আমিন আহমেদকে হুমকি দিচ্ছেন, তুমি যদি আমাকে 1.5 লক্ষ ডলার না দাও তাহলে তোমার কোম্পানি আমি বন্ধ করে দিব। এটা ছাড়াও রেজা কনস্ট্রাকশন লিমিটেড, মীর আখতার হোসেন লিমিটেড, এইসব সহ আরো অনেক প্রতিষ্ঠানের স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে তারেক রহমান কয়েক মিলিয়ন ডলারের চাঁদাবাজি করছেন বলে অভিযোগ আছে। ভোট চুরি করা ছাড়াও 91-96 আমলে নেপোটিজমের একটা বড় ইফেক্ট দেখা যায়। নিজের পরিবারের মানুষকে বেশি বেশি তোষণ করা, ওদেরকে বেশি বেশি চাকরি দেওয়া, ওদেরকে অর্থ সম্পদের মালিক বানানো। ওই আমলে খালেদা জিয়ার পরিবার বিভিন্ন প্রতিষ্ঠান নামে মাত্র কিনা নেয়া বা অবৈধভাবে মালিকানা দখল করার পরে বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক হয়ে যান। এখন একটা জিনিস খেয়াল করেন, বিএনপি 1996 ভুয়া নির্বাচন দিছে, 2006 সালের তত্ত্বাবধায়ক সরকারে নিজেদের লোক ঢোকানোর অপচেষ্টা করছে। এই দিক থেকে তাদেরকে আপনি আওয়ামী লীগের তুলনায় একটা সফট ইভিল বলতে পারেন। তবে আলটিমেটলি তারা কিন্তু তখন ক্ষমতা ছাড়ছিল আন্দোলনের মুখে, কচ্ছপের কামড় দিয়ে একেবারে গোলদিন ধুইরা রাখে নাই। এই দিক থেকে তাদেরকে একটা ক্রেডিট আপনি দিতে পারবেন, যেহেতু আপনি শেখ হাসিনারে দেখছেন কিভাবে সে গদি ছাড়তেই চাইতেছিল না। আমরা ভিডিওর একেবারে শেষে চলে আসছি। শেষে একটা কথাই বলতে হয়, আওয়ামী লীগ আর বিএনপি যে রাজনীতিটা আছে, এটাকে অর্থনীতির একটা থিওরি ডুওপলির সাথে তুলনা করা যায়, যেখানে মার্কেটে দুইটা পার্টি থাকে আর ওরাই পুরো মার্কেট দখল
দখল করে রাখে এন্ড এক দল কি করতেছে আর ভাবতেছে এইটা দেখে অন্য দল তার ট্যাকটিক্স ঠিক করে। আওয়ামী লীগ যেরকম ভারতপন্থী রাজনীতি করে বাংলাদেশকে ভারতের একটা কলোনি বানায় ফেলতে চাইতেছিল, আপনি বিকল্প হিসেবে যদি বিএনপির কাছে যান, বিএনপিও একসময় জঙ্গি গোষ্ঠীকে তোষণ করছে, যাদের আন্ডারে সারা দেশে বোমা হামলা হয়েছে, 10 ট্রাক পরিমাণ অস্ত্র দেশের ভিতরে বিনা বাধায় ঢুকতে পারছে। এই ভিডিও থেকে সব মিলা এইটাই ডিসিশন নেওয়া যায়, বাংলাদেশের জন্য এখন সময় আসছে এই আওয়ামী লীগ আর বিএনপি এই দুইটা চক্র থেকে বের হয়ে যাওয়ার। অন্তর্বর্তীকালীন সরকার আসলে লাস্ট পর্যন্ত কি করতে পারে সেটাই দেখার বিষয়, কিন্তু একই সাথে বিকল্প একটা রাজনৈতিক দল বা রাজনৈতিক শক্তি যারা দেশ পরিচালনার মতন যোগ্য, এইটার চরম প্রয়োজনীয়তা এখন আমরা অনুভব করতেছি। অতীত ইতিহাস আর সদ্য সরকার পতন থেকে এইটা অ্যাটলিস্ট ক্লিয়ার, দেশের ক্ষমতা এখন আওয়ামী লীগ কিংবা বিএনপি কারো হাতেই দেওয়া উচিত হবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, স্বাধীনতার পর থেকে আজ অবধি প্রায় 25টা বছর সরকারের দায়িত্ব পালন করেছিল আওয়ামী লীগ। সে আওয়ামী লীগ সরকার তার ক্ষমতায় থাকা অবস্থায় নিজের ক্ষমতার গদি টিকিয়ে রাখার জন্য এমন কোনো পরিকল্পনা, এমন কোনো কৌশল অবলম্বন করেনি যা তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সহায়ক ভূমিকা পালন করে। সে তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এমন কোনো অপরাধ নেই যা সংগঠিত করেনি। পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ এমন কোনো অধ্যায় নেই যা সে রচনা করেনি। সে নির্বিচারে আলেমদেরকে হত্যা করতেও কোনো প্রকার দ্বিধাবোধ করেনি। আলেমদেরকে গুম করেছে, হত্যা করেছে, আলেমদেরকে হয়রানি করেছে, এমনকি সমাজের উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত পর্যন্ত এমন কোনো শ্রেণীর নেতাকর্মী হোক, সাধারণ মানুষ হোক, ছাত্র হোক, আলেম হোক, এমন কোনো মানুষ নেই যার উপর সে তার নির্যাতনের স্টিম রোলার চালায়নি। অন্যদিকে যদি আমরা বিএনপিকে দেখি, দেশের অর্থ পাচার, অগ্নিকাণ্ড, হত্যাযজ্ঞ, হাওয়া ভবন ইত্যাদি বিভিন্ন প্রকার অরাজকতার মাধ্যমে এই সরকারের প্রতিও মানুষের বিতৃষ্ণা তৈরি হয়েছে। তার মানে আমাদের সামনে বিষয়টি সুস্পষ্ট হয়ে গেল যে আওয়ামী লীগ আর বিএনপি দুইটি দলই মানুষের জন্য কখনোই তারা কল্যাণ কোনো কাজ বয়ে আনেনি, কোনো কল্যাণমূলক কোনো কাজ করেনি। বরং ক্ষমতায় যখনই এসেছে তখনই তারা নিজেদের ক্ষমতাগুলি টিকিয়ে রাখার জন্য মরিয়া হয়ে গিয়েছে এবং দেশের অর্থ পাচার করে দেশের মানুষকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়ে লাখ লাখ কোটি কোটি হাজার লক্ষ কোটি টাকা ঋণ করে ক্ষমতার গদি ছেড়ে দিয়েছে। ফলে সাধারণ মানুষ যারা নিম্নবিত্ত, তারা নিম্নবিত্ত থেকে একদম মাটির সাথে মিশে গিয়েছে, আর যারা উচ্চবিত্ত ছিল তারা আঙ্গুর ফুলে দিন দিন কলা গাছ হয়েছে। বড়লোক শুধু বড়লোকই হয়েছে আর গরিব শুধু গরিবই হয়েছে। দেশে নামে মাত্র উন্নতি হয়েছে, যে সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনা দেখিয়ে তারা দেশের উন্নতি দেখাচ্ছে, আদতে তার পেছনে তারা এই উন্নতি কর্মকাণ্ডের পিছনে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তারা বিভিন্ন দেশে দেখা যায় তারা বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ণ দামি দামি রিসোর্ট, বিভিন্ন প্রকার বাড়ি, এমনকি সুইস ব্যাংকেও দেখা মিলেছে বাংলাদেশের সবচেয়ে বেশি নাগরিকদের অ্যাকাউন্টের পরিসংখ্যা। সুইস ব্যাংকে সবচেয়ে বেশি অ্যাকাউন্ট মিলেছে বাংলাদেশি নাগরিকদের। তার ভিতরে রয়েছে শেখ ওয়াজিব জয়, শেখ হাসিনা, তারেক জিয়া সহ বিভিন্ন প্রকার রাজনৈতিক নেতাকর্মীদের অহরহ জনগণের টাকা মেরে খাওয়া আত্মসাৎকৃত টাকা রয়েছে সেই সুইস ব্যাংকে। এবং এমনকি তারা লাল কার্ডধারী হয়েও তারা বিদেশে বিভিন্ন প্রকার নিজেদের স্থাপনা ও গদির ব্যবস্থা করে নিয়েছে। আর আমার দেশের সাধারণ মানুষ আজ না খেয়ে মারা যাচ্ছে। আজ বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে যে আওয়ামী লীগ না বিএনপি, কাকে তারা ক্ষমতায় দিবে, নাকি আওয়ামী লীগ বিএনপি কোনোটাই নয়, বরং এমন কোনো সরকার আমাদের শাসন করবে, এমন কোনো সরকার আমাদের ক্ষমতার আসনে সমাসীন হবে যিনি হবেন সমস্ত প্রকার বৈষম্য বিরোধী, সমস্ত প্রকার বৈষম্যের ঊর্ধ্বে, যিনি হবেন ন্যায়পরায়ণ, ইনসাফগার, সর্বক্ষেত্রে যিনি সাধারণ মানুষের হককে প্রাধান্য দিবেন, দেশের স্বার্থকে রক্ষার জন্য যিনি সর্বদাই সচেষ্ট থাকবেন, এমন একজন সরকার আমরা ভবিষ্যতে কামনা করি, যাতে আমাদের বাংলাদেশ সারা পৃথিবীর বুকে মাথা উঁচু করে উজ্জ্বল একটি দৃষ্টান্ত রূপে, উজ্জ্বল একটি ইনসাফপূর্ণ সুন্দর একটি বাংলাদেশ, সমৃদ্ধশীল একটি বাংলাদেশ গড়ে ওঠার লক্ষ্যে যেন মাথা উঁচু করে পৃথিবীর বুকে দাঁড়াতে পারে। এটাই আমাদের প্রার্থনা, এটাই আমাদের প্রত্যাশা।
এই বলেই আমি আমার আজকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।